বাসর ঘরের দরজা বন্ধ হওয়ার মাত্র 10 মিনিট পর আমার স্বামী বলেছিল, আজ রাতটা তোমাকে অন্য একজনের সঙ্গে কাটাতে হবে। 7 পাক ঘোরার কয়েক ঘন্টার মধ্যেই বুঝে গেলাম আমি কারো স্ত্রী নয়, আমি ছিলাম একটি দামের বিনিময়ে বিক্রি হওয়া মানুষ। বিয়ের রাতেই আমার স্বামী আমার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলেছিল, মাত্র 1 ঘন্টা, তারপর আমি তোমাকে নিয়ে চলে আসব। কিন্তু সে 1 ঘন্টা আজও শেষ হয়নি। লাল বেনারসির আঁচলটা শক্ত করে জড়িয়ে আমি নতুন সংসারের স্বপ্ন দেখছিলাম। ছোটবেলা থেকে ভেবেছিলাম বিয়ের রাতটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাত, কিন্তু আমার জন্য সেই রাতটাই হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। রাত তখন প্রায় 11:30। ঘরে ফুলের গন্ধ, চারদিকে নীরবতা। হঠাৎ আমার স্বামী রাইহান ফোন পেল। ফোন ধরে তার মুখের রং বদলে গেল। সে আমার দিকে তাকিয়ে জোর করে হাসলো। সে বলল, একটু বের হতে হবে, বস ডাকছে, খুব জরুরি। আমি অবাক হয়ে বললাম, আজ তো আমাদের বিয়ের রাত। সে আমার হাত ধরে বলল, বিশ্বাস করো, মাত্র 1 ঘন্টা, তারপর ফিরে আসবো। কিছুক্ষণ পর সে আবার ঘরে ঢুকলো, কিন্তু একা নয়, তার সঙ্গে ছিল মাঝবয়সী এক ধনী লোক। লোকটার চোখে এমন এক দৃষ্টি ছিল যেটা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠলো। রাইহান নিচু গলায় বলল, তুমি ওনার সঙ্গে যাবে? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, মানে? সে চোখ নামিয়ে বলল, আমি অনেক ঋণে ডুবে আছি, চাকরি বাঁচাতে সব ঠিক করতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার মনে হলো পৃথিবীটা যেন থেমে গেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে বিক্রি করে দিয়েছ? সে কোনো উত্তর দিল না, শুধু পকেটে মোটা টাকার বান্ডিল গুজে নিল। লোকটা আমার হাত ধরতেই আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির কেউ এগিয়ে এলো না। শাশুড়ি, ভাসুর, ননদ সবাই যেন আগেই সব জানতো। আমাকে কালো কাচের একটি গাড়িতে তুলে দেওয়া হলো। গাড়িটা শহরের আলো পেরিয়ে একটা বিশাল প্রাসাদের সামনে এসে থামলো। ভেতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। কোনো অশালীন পরিবেশ নয়, বরং পুরো বাড়িটা অদ্ভুত নীরব। লোকটা আমাকে একটি ঘরে বসিয়ে বলল, ভয় পেও না, আজ কেউ তোমার কোনো ক্ষতি করবে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটা টাকা দিয়ে আমাকে কিনেছে সে কেন এমন কথা বলছে। ঠিক তখনই দেয়ালে টাঙানো একটা পুরনো ছবির দিকে আমার চোখ পড়লো। ছবিতে আমার মায়ের মুখ, আমার মৃত মায়ের মুখ। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, এই ছবি এখানে কেন? লোকটা ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, কারণ তোমার মা মারা যাননি, আর তোমার বিয়েটাও কোনো সাধারণ বিয়ে ছিল না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। লোকটা টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো ডায়েরি আমার হাতে দিল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমার মেয়ে এই ডায়েরি পড়ে তাহলে সে জানতে পারবে তার স্বামী তাকে বিক্রি করেনি, বরং মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে পাঠিয়েছে। কিন্তু সত্যিটা জানার আগে তাকে অনেক বড় মূল্য দিতে হবে। ডায়েরির নিচে যে স্বাক্ষরটি ছিল সেটা দেখে আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ সেখানে লেখা ছিল, তোমার মা। দরজার বাইরে ভেসে আসা পায়ের শব্দে আমার বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। ডায়েরিটা শক্ত করে বুকে চেপে ধরলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে যাই ঘটুক না কেন, আমার জীবনের সব সত্য মিথ্যার হিসাব আজই বদলে যাবে। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। ঘরে ঢুকলেন সাদা চুলের এক বৃদ্ধা। তার পরনে সাদা মাটা শাড়ি, কিন্তু চোখ দুটো অদ্ভুত মায়ায় ভরা। তিনি আমাকে দেখে থমকে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বললেন, ঠিক ওর মতোই হয়েছে, একদম ওর মতো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, আর আমার মায়ের ছবি এই বাড়িতে কেন? বৃদ্ধা উত্তর দেওয়ার আগেই সেই ধনী লোকটি ধীরে ধীরে বললেন, উনি এই বাড়ির পুরনো পরিচারিকা, তোমার জন্মের দিন থেকে তোমাকে চেনেন। আমার মাথাটা যেন ঘুরে উঠলো। আমি বললাম, অসম্ভব, আমি তো কোনোদিন এই বাড়িতে আসিনি। লোকটি চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, না, তুমি মনে করতে পারবে না, তখন তোমার বয়স ছিল মাত্র 6 মাস। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। লোকটি টেবিলের উপর একটি পুরনো অ্যালবাম রাখলেন। কাপা হাতে অ্যালবাম খুলতে প্রথম ছবিটা দেখে আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। ছবিতে আমার মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তার কোলে একটি ছোট্ট শিশু, আর তার পাশে দাঁড়িয়ে আছেন এই লোকটি। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? লোকটি শান্ত গলায় বললেন, তোমার মা আমার ছোট বোন ছিল। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, না, এটা মিথ্যা, আমার মা তো বলতেন তার পৃথিবীতে আর কেউ নেই। লোকটির চোখে জল চলে এলো। তিনি বললেন, তিনি ইচ্ছে করে তোমাকে সত্যিটা বলেননি, কারণ তিনি জানতেন যারা তার শত্রু তারা একদিন তোমাকেও খুঁজে বের করবে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি বললাম, কিন্তু কেন? লোকটি উত্তর দিলেন না, বরং ডায়েরির একটি নির্দিষ্ট পৃষ্ঠা খুলে আমার সামনে এগিয়ে দিলেন। সেখানে মায়ের হাতের লেখা ছিল, ভাইয়া, যদি কোনোদিন আমি ফিরে না আসি তাহলে আমার মেয়েকে নিজের মেয়ের মতো আগলে রেখো। ও যেন কখনো জানতে না পারে ওর বাবাকে কিভাবে হত্যা করা হয়েছিল, কারণ সত্য জানলেই ওর জীবনও বিপদের মুখে পড়বে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার বাবা খুন হয়েছিলেন? লোকটি ধীরে ধীরে মাথা নাড়লেন আর বললেন, হ্যাঁ, আর সেই হত্যার পেছনে যারা ছিল তারা আজও ক্ষমতাবান। আমি হতবাক হয়ে বসে রইলাম। হঠাৎ আমার মনে পড়লো রাইহানের কথা। আমি বললাম, তাহলে রাইহান, সে কি সত্যি আমাকে বিক্রি করেনি? লোকটির মুখের প্রথমবারের মতো হালকা হাসি ফুটে উঠলো। তিনি বললেন, রাইহান যদি টাকার লোভী হতো তাহলে আজ এই বাড়িতে তুমি সম্মান নিয়ে বসে থাকতে না। সে নিজের জীবন বাজি রেখে তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ ভেসে এলো। থাম থাম থাম। পুরো প্রাসাদ কেঁপে উঠলো। একজন নিরাপত্তা রক্ষী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে
বলল, স্যার ওরা আমাদের খুঁজে বের করেছে, পুরো বাড়ি ঘিরে ফেলেছে। লোকটির মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সময় এসে গেছে, আজ তোমাকে এমন এক সত্য জানতে হবে যার জন্য তোমার মা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু তার আগে আমাদের এই বাড়ি থেকে জীবিত বের হতে হবে। তিনি আলমারির ভেতর থেকে একটি ছোট লোহার বাক্স বের করে আমার হাতে দিলেন আর বললেন, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে ততক্ষণ অনেকেই তোমাকে হত্যা করতে চাইবে, কিন্তু এর ভেতরে যা আছে সেটাই তোমার পরিবারের নির্দোষ প্রমাণ করার একমাত্র চাবিকাঠি। আমি বাক্সটা শক্ত করে বুকে চেপে ধরলাম। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের প্রধান দরজায় প্রবল বিস্ফোরণের শব্দ হলো। প্রাসাদের প্রধান দরজায় বিস্ফোরণের বিকট শব্দ হতে পুরো ভবন কেঁপে উঠল। ঝাড়বাতিটা দুলতে শুরু করলো। দেয়ালে টাঙানো ছবিগুলো একে একে মেঝেতে পড়ে ভেঙে গেল। বাইরে মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি আর আতঙ্কের শব্দে চারদিক ভারী হয়ে উঠল। আমি ভয়ে লোহার বাক্সটা আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। লোকটি দ্রুত বললেন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমার সঙ্গে চলো। তিনি ঘরের এক কোণে রাখা বড় কাঠের আলমারিটা সরিয়ে দিলেন। আলমারির পেছনে লুকানো ছিল সরু একটি লোহার দরজা। দরজাটা খুলতে নিচের দিকে নেমে যাওয়ার অন্ধকার সিঁড়ি দেখা গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কোথায় যায়? লোকটি নিচু গলায় বললেন, এই পথটা তোমার দাদু তৈরি করেছিলেন বহু বছর আগে। পরিবারের কারো জীবন বিপদে পড়লে এই পথ দিয়ে বের হওয়ার ব্যবস্থা ছিল। আজ সেই পথই আমাদের শেষ ভরসা। আমরা দ্রুত নিচে নামতে শুরু করলাম। বৃদ্ধা পরিচারিকাও আমাদের সঙ্গে ছিলেন। সিঁড়িগুলো ভেজা আর ঠান্ডা, মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। হঠাৎ উপর থেকে আবার গুলির শব্দ ভেসে এলো, ধূপ ধূপ ধূপ। আমি ভয়ে কেঁপে উঠলাম। লোকটি বললেন, ওরা খুব কাছে চলে এসেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটি লোহার গেটের সামনে পৌঁছালাম। গেট খুলতে সামনে বিশাল এক ভূগর্ভস্থ কক্ষ। ঘরের চারপাশ পুরনো আলমারি, কাঠের বাক্স আর অসংখ্য ফাইল সাজানো। দেয়ালের মাঝখানে বড় একটি প্রতিকৃতি। আমি কাছে যেতে বুকটা ধক করে উঠল। ছবিটা আমার বাবার। আমি জীবনে বাবার মাত্র 2-1টা ছোট ছবি দেখেছিলাম, কিন্তু এখানে তার বিশাল প্রতিকৃতি। ছবির নিচে লেখা, সৎ মানুষ কখনো হারিয়ে যায় না, সত্য একদিন ফিরেই আসে। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে বললাম, এগুলো কি? লোকটি গভীর নিঃশ্বাস ফেললেন আর বললেন, তোমার বাবা একজন সরকারি তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনি দেশের বড় একটি অপরাধ চক্রের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন। সেই চক্রের সঙ্গে জড়িত ছিল কিছু প্রভাবশালী ব্যবসায়ী, দুর্নীতিবাজ কর্মকর্তা আর ক্ষমতাবান মানুষ। আমি হতবাক হয়ে শুনছিলাম। তিনি আবার বললেন, যেদিন তিনি সব প্রমাণ আদালতে জমা দেওয়ার কথা ছিল সেদিনই তাকে হত্যা করা হয়। সবাইকে বলা হয়েছিল এটা দুর্ঘটনা, কিন্তু সেটা ছিল পরিকল্পিত খুন। কথাটি শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তাহলে মা? লোকটির চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমার মাকেও মেরে ফেলার পরিকল্পনা ছিল, তাই তিনি নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে আত্মগোপনে চলে যান। তোমাকে নিরাপদ রাখতে বাধ্য হয়েই তিনি সবাইকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি মারা গেছেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। এত বছর ধরে আমি যার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেছি, তিনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে তিনি কোথায়? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি কোনোদিন মাকে দেখতে পাবো? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সেই উত্তর আমার কাছেও নেই, কারণ 5 বছর আগে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। যাওয়ার আগে শুধু একটি চিঠি রেখে গিয়েছিলেন। তিনি একটি খাম আমার হাতে দিলেন। কাপা হাতে খাম খুলতে মায়ের হাতের লেখা চোখে পড়ল। মা লিখেছেন, মা, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় বুঝবে সময় এসে গেছে। কাউকে সহজে বিশ্বাস করবে না, এমনকি যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকেও নয়, কারণ শত্রুরা এখন বন্ধু সেজে তোমার খুব কাছেই আছে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, রায়হানকে ভুল বোঝো না, সে যা করেছে শুধু তোমাকে বাঁচানোর জন্যই করেছে। চিঠিটা পরে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে রায়হান নির্দোষ, কিন্তু সে এখন কোথায়? ঠিক তখনই হঠাৎ আমার ফোন বেজে উঠল। অজানা একটি নম্বর। কাপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে খুব আস্তে করে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কাঁদিস না মা। আমার শরীর জমে গেল। এই কণ্ঠস্বর, এটা তো আমার মায়ের কণ্ঠ। আমি কাপা গলায় বললাম, মা তুমি? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, আমার কথা মন দিয়ে শোনো, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। সে তোমার একদম কাছেই দাঁড়িয়ে আছে। এখনই পিছনে তাকিও না, কারণ সে এই মুহূর্তে তোমার প্রতিটি কথা শুনছে। আমি আতঙ্কের নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আমার পেছন থেকে কারো ধীরে ধীরে এগিয়ে আসার শব্দ শুনতে পেলাম। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি আপনারা চাইলে আজকেই দেওয়া হবে। ধন্যবাদ।